স্বাগতম অ্যালিস ইন দ্য বর্ডারল্যান্ড সিরিজের সিজন 2-তে। সিজন 1 আমি সম্পূর্ণ পার্ট 1 ভিডিওতে এক্সপ্লেন করে দিয়েছি। সো যারা আগের সিজন 1 দেখোনি তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নাও, না হলে সিজন 2 কিছুই বুঝবে না। তো আর দেরি না করে বাকি সিজন শুরু করা যাক। সে তাকে ফাঁসানোর চেষ্টা করছিল, কিন্তু এবার নিশ্চিতভাবে সে মরবে আর আমরা গেমে জিতব। ওদিকে চিসিয়া সোনালির কাছে পৌঁছায় আর বলে যে তার পার্টনার মারা গেছে, তাকে নিজের সিম্বল জানার জন্য সাহায্য দরকার, বিনিময়ে সেও তার সিম্বল বলে দিবে। এমনিতে সে যুগ্নকে জিজ্ঞেস করেছিল আর সে বলেছিল ক্লাবস। নিশ্চয়ই সেই মিথ্যা বলেছে। সোনালি তার সিম্বল দেখার কিছু না বলে চলে যায়, মানে ক্লাবস তো নয় আর হার্টস তো নয়, যেমনটা যুগ্ন বলেছিল, অর্থাৎ ডায়মন্ড আর স্পেড এর মধ্যে কোন একটা হতে পারে। যাই হোক, সোনালি ফিরে আসে তার সঙ্গীর কাছে, কারণ উত্তর দেওয়ার সময় প্রায় হয়ে এসেছিল। ইয়াবা তো তার সিম্বল সঠিক বলে দিয়েছে, কিন্তু এবার সোনালি পাল্টে যায়। ইয়াবার সিম্বল ছিল ক্লাবস আর সে বলে ডায়মন্ড, অর্থাৎ এবার ইয়াবারও খেলা শেষ হয়ে যাবে। এদিকে জেমস সঠিকভাবে বলে দেয় যে যুগ্নর সিম্বল হলো স্পেড। তখন জেমসের পালা আসে, তখন যুগ্ন তার সাথে সরাসরি মিথ্যা বলে। জেমসের সিম্বল ছিল হার্টস আর সে বলে স্পেড। সবাই উত্তর দিতে নিজেদের সেলে পৌঁছায়। চিসি অনেক ভেবে অনুমান করে নিয়েছে যে তার সিম্বল হার্টস আর ক্লাবস নয়, তাকে স্পেড আর ডায়মন্ডের উপরই আন্দাজ লাগাতে হবে। তো সে আন্দাজ করে নিজের উত্তর দিয়ে দেয়। তখনই কলার ফাটার ধামাকা হয়, সেল থেকে একজন প্লেয়ার বের হয়। সে ছিল যুগ্ন। কিছুক্ষণ অপেক্ষা করে তারপর সে হা হা করে হাসতে থাকে আর বলে যে আমি জিতে গেছি। এর মধ্যে আরেকটা সেলের দরজা খোলে, সেটা ছিল চিসিয়া। আসলে সে অনুমান করে নিয়েছিল যে যুগ্নই জ্যাক অফ হার্টস। তখনই তৃতীয় দরজা খোলে, সেটা ছিল জেমস। যুগ্নের মিথ্যা বলার পরও সে কিভাবে বেঁচে গেল? তার শুরু থেকেই যুগ্নর উপর সন্দেহ ছিল। সে জানতো যে যুগ্ন যদি জ্যাক অফ হার্টস হয় তাহলে শেষে অবশ্যই তার চাল চালবে। তখনই চতুর্থ দরজা খোলে, সেটা ছিল ইয়াবা। মানে সোনালির মিথ্যা বলার পরেও সে বেঁচে যায়, আর সোনালিকে সে সঠিক সিম্বলই বলেছিল। তবুও সোনালি মারা যায়। এর মানে হলো অন্য কেউ ছিল যে সোনালির সাথে কানেক্টেড ছিল। যুগ্ন চিসিয়ার উপর দোষ চাপাতে থাকে যে এই সোনালির সাথে কানেক্টেড হবে, এই বাদামি চুলের ছেলেটাই জ্যাক অফ হার্টস। যুগ্নকে জ্যাক প্রমাণ করার উপায় চিসিয়ার কাছে রেডি ছিল। সে বলে যে যুগ্ন আর সোনালি আসলে পার্টনার। তাদের পার্টনাররা তাদের সিম্বল সঠিক বলছে নাকি ভুল তা কনফার্ম করার জন্য চিপসের প্যাকেটের ব্যবহার করত, যা 4টি ফ্লেভারে পাওয়া যেত। টক হলে স্পেড, ঝাল হলে ডায়মন্ড, এরকম কিছু একটা ব্যবস্থা করেছিল তারা। এভাবে তারা তাদের সিম্বল কি তা পার্টনার থেকে বুঝে যেত। অবশেষে তিনজনই নিজেদের কথা রেখে জ্যাককে খুঁজে বের করে। রইল চিসিয়া, ইয়াবার, জেমসের বাঁচার কথা। তো চিসির আন্দাজ সঠিক প্রমাণিত হয়েছিল। এদিকে সেলে উত্তর দিতে যাওয়ার আগে জেমস আর ইয়াবার ঘটনাক্রমে টয়লেটে দেখা হয়েছিল। ইয়াবার মনে হচ্ছিল যে জেমস জ্যাক অফ হার্টস, আর জেমসের মনে হচ্ছিল যে ইয়াবা জ্যাক অফ হার্টস। যাই হোক, দুজনে আসল জীবনে ক্রিমিনাল। কথা বলে জানা যায় যে দুজনের চিন্তাভাবনাও বেশ মিলে যাচ্ছে। দুজনেরই একটাই কথা ছিল যে দুনিয়ার চেয়ে ভালো জায়গার রাজত্ব করা আর হতেই পারে না, কারণ তাদের কাবু করার জন্য এই দুনিয়ায় কোনো পুলিশ প্রশাসন, নিয়মকানুন ইত্যাদি নেই। আর শেষ মুহূর্তে তারা নিজেদের টিম বানিয়ে নেয়। আর এখন তারা এটাও জানতো যে এই রাউন্ডেই ডিসাইডার রাউন্ড হবে। তখনই পরবর্তী রাউন্ড শুরু হয়। দুজন মিলে যুগ্নকে ধরে ফেলে। তাদের যুগ্নর কাছ থেকে এই দুনিয়া সম্পর্কে আরও জানার ছিল, কিন্তু যখন সে কিছু বলতে রাজি হয় না তখন এরা তার জিভ কেটে দেয়। মানে নিয়মে এটাই বলা হয়েছিল যে কোনো প্লেয়ারকে মেরে ফেলা যাবে না, কিন্তু জিভ তো কাটতেই পারে। বেচারা জ্যাক অফ হার্টস আন্দাজ করার মতো কোনো অবস্থায় নেই। তার গল্প এখানেই শেষ হয়, আর এই তিনজন গেম জিতে বেরিয়ে যায়। এখানে আমরা দেখতে পাই আকাশে বড় একটি এয়ার বেলুন, যা গেম জেতার পর ব্লাস্ট হয়। অন্যদিকে আমরা আরিসু এবং তার টিমকে দেখতে পাই, যারা এবার ক্লাবসের রাজত্বের খেলা শুরু করেছে। সে জিতেছিল, কিন্তু নিজের এক ঘনিষ্ঠ বন্ধু অর্থাৎ টাট্টাকে হারিয়ে বসেছে। ফেস কার্ডের ব্যাপারে কথা বললে বড় কার্ড থাকলে বেশি দিন ভিসা পাওয়া যায়। 10 নম্বর পর্যন্ত থাকলে 10 দিনের ভিসা, হার্ট থাকলে 11 দিন, কুইন থাকলে 12 দিন, আর কিং থাকলে 13 দিনের ভিসা পাওয়া যায়। পরদিন কুইনা সিদ্ধান্ত নেয় যে এই 13 দিনে সে অন্য গেমগুলো খেলবে এবং জেতার চেষ্টা করবে। সঙ্গে আরিসু আর উসাগি আলাদা পথ বেছে নেয়। এখানে আরিসুর পুরনো স্মৃতি চোখে ভেসে ওঠে, কিভাবে সে তার বন্ধুদের সঙ্গে সুখের মুহূর্ত কাটাতো। তার বন্ধুরাই তার জীবনের সবকিছু ছিল, কিন্তু আজ তারা তার সঙ্গে নেই। আর যেহেতু আরিসুর কাছে শুধুমাত্র উসাগি ছিল যাকে সে বিশ্বাস করতে পারত, তাই সে তার সঙ্গ ছাড়ে না। এই দুই বন্ধু কিছু ভালো সময় কাটাতে থাকে। তখন দূর থেকে গুলির শব্দ শোনা যায়। তারা শব্দের দিকে গিয়ে এক জায়গায় পৌঁছায় যেখানে মরা মানুষের ঢের পড়ে আছে। আসলে স্পেডস কিং এসে সবাইকে গুলি করে মেরে ফেলেছে। তবুও সেখানে একজন বেঁচে ছিল, যিনি বলছেন আমি অনেকদিন ধরে এই জগতে আছি, যখন থেকে গেম শুরু হয়েছে। যেসব ডিভাইসে আইসি চিপ লাগানো থাকে সেগুলো সব নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার কাছে পুরনো এক ক্যামেরা ছিল, আমি কিছু ফুটেজ বের করেছি, চাইলে দেখতে পারো। এটা বলেই সে মারা যায়। এবার আরিসু আর উসাগি সে রিল ক্যাসেট দেখতে শুরু করে। সেখানে এক ভিন্ন দুনিয়ার ছবি উঠে আসে। সময় একদম আলাদা গতি নিয়ে চলছে। সবাই মাতাল অবস্থায় ছিল,
কারণ এই জগতে তারা মজা পাচ্ছিল। কিন্তু ওই ভিডিওগ্রাফার পুরো জগৎটা ক্ষতি দেখতে চেয়েছিল। তাই সে অনুসন্ধান করতে করতে সেই জায়গায় পৌঁছায় যেখানে এক মেয়ের পুরনো স্মৃতি মনে আছে। অর্থাৎ তার মনে আছে সেদিন যা ঘটেছিল যখন আকাশে আতশবাজি হয়েছিল। সে বলছিল, তোমরা হয়তো ভাবছো ওই দিন আতশবাজি হয়েছিল, কিন্তু আসলে ওটা আতশবাজি ছিল না। তবে সেই ঘটনা বলার আগে স্পেডস কিং এসে তাদের সবাইকে গুলি করে মারতে শুরু করে। দুজনেই সেই রহস্য জানার আগেই কিং তাদের ধরার চেষ্টা করে। তারা পালিয়ে একটি জঙ্গলে ঢুকে পড়ে। আরিসু আর উসাগি ভিন্ন পথে পালায়। হঠাৎ সামনের দিক থেকে একজন আসে এবং কিংয়ের উপর গুলি চালায়। ওই সময় আরিসুকে কেউ জোরালো আঘাত দেয় এবং সে অজ্ঞান হয়ে যায়। এরপর রাতে সে তার পাশে আগুন জ্বলতে দেখে, মানে কেউ ছিল যে তাকে কিংয়ের হাত থেকে বাঁচাচ্ছিল। আর এখানে আমরা নতুন একজন মানুষের সাথে পরিচিত হই, যার নাম ছিল আকানে। যদিও তার একটা পা ছিল না, তবু সে শিকারে পারদর্শী ছিল। কিন্তু যখন সে তাকে আরিসু বলে ডাকলো, তখন সে জিজ্ঞেস করে, তুমি আমার নাম কিভাবে জানলে? আকানে জানালো যে ওই লোকটি যে অন্ধকারে বসে আছে, ঠিক সেই লোকটি আমাকে তোমার নাম বলেছে। আর সে উসাগি নামের এক মেয়ের কথা বলছিল। যখন আরিসু সেই লোকের কাছে পৌঁছায়, তখন সে জানতে পারে যে আর কেউ নয়, বরং আগুনি, যে আসলে মারা যায়নি। এখানে আরিসু আগুনিকে জিজ্ঞেস করে, যখন রিসোর্টে আগুন লাগলো তুমি কিভাবে বেঁচে গেলে? আগুনি বলে, আমি মৃত্যুকে ধোঁকা দিয়েছি। আর স্পেডস কিংয়ের কথা উঠেই সে বলে সে বন্দুকের মাস্টার, সব ধরনের বন্দুক ও বোমার ভালো জ্ঞান আছে তার। আর যদি কেউ তাকে হারাতে পারে তাহলে শুধু আমিই পারি। এই কথোপকথন চলার সময় আকানে পেছনে দাঁড়িয়েছিল। এরপর আমরা আকানের অতীত দেখি। সে এক স্কুলের মেয়ে ছিল, 2 বন্ধুও ছিল তার। হঠাৎ 3 ছেলে আসে এবং উইকেন্ডে আউটিং করার পরিকল্পনা করে। কিন্তু আকানে বলে, আমি উইকেন্ডে যাওয়া পছন্দ করি না। তার উপর আজ আমার মায়ের জন্মদিন। এ কথা শুনে ছেলেরা মন খারাপ করে চলে যায়। তখন তারা সবাই আকাশে সে আতশবাজি দেখতে পায়, যা তখন টোকিও শহরের সবাই দেখতে পেয়েছিল। এরপর সবকিছু অন্ধকারে ঢাকা পড়ে যায়। এখানে তাদের প্রথম খেলা দেখানো হয়। অর্থাৎ আকানে একজন অচেনার মতো এই গেমগুলোতে অংশগ্রহণ করতে এসেছিল। আর প্রতিবারের মতো এবারও তাদেরকে ফোন দেওয়া হয়। এরপর গেমের নিয়ম সবাইকে জানানো হয়। এবার খেলার কোনো সময়সীমা ছিল না। জয়ী পাবেন স্পেডসের ক্ষমতা। যারা আগে এই গেমগুলো খেলেছে তারা জানতো যখন স্পেডস আসে তার মানে হলো কোনো শারীরিক চ্যালেঞ্জ আসছে, আর এই কাজে টিমমেটরা সাহায্য করবে। এই গেমটির নাম ছিল বয়লিং ডেথ। ধীরে ধীরে সবাই গেমটির নিয়ম ভালো করে বুঝতে শুরু করে এবং একে অপরকে চিনতে শুরু করে। তখনই ফুটবল মাঠের মাটি থেকে ফুটন্ত পানি বের হতে শুরু করে। দ্রুতই অনেক বিস্ফোরণ হয়। মাঠের পুরো পিচ নষ্ট হয়ে যায়। সবাই নিজেদের বাঁচাতে ছুটে পালায়। প্রকৃতপক্ষে পুরো স্টেডিয়ামই ধ্বংস হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে দেখা যায় আকানের পুরো শরীর, বিশেষ করে পায়ে প্রচণ্ড ব্যথা শুরু হয়। পায়ে তাকিয়ে দেখে সেখানে একটা রড ঢুকে গেছে। তবু সে হার মানে না এবং নিজেকে বলে, যাই হোক আমি বেঁচে ফিরব। সে এক এয়ার ডাকের সাহায্যে মেন রোডে যাওয়ার চেষ্টা করে। বর্তমান সময়ে আমরা আগুনিকে দেখতে পাই। তার সামনে দাঁড়িয়ে থাকে হেটার। হেটার আগুনিকে বলে, তুই এত ঝামেলার মধ্যে থেকে বেঁচে আছিস, এই শেষ খেলায় যদি হারিস তাহলে আমার আত্মা তোর পিছনে এসে তোকে বিরক্ত করবে। যদি সাহস থাকে তাহলে স্পেডস কিংকে মেরে দেখা। পরের দিন সকাল আরিসুর চোখ খোলে। সে দেখে আকানে তার সামনে ড্রেস পরিবর্তন করছে, কিন্তু শরমের কারণে আরিসু আবার ঘুমানোর ভান করে। তবে আকানে তার কাছে আসার সময় আগুনি এসে বলে, এখানে কি চলছে? আমাদের স্পেডস কিংকে মারার পরিকল্পনা করতে হবে। আগুনি আগের সেনা সৈনিক হওয়ার কারণে জঙ্গলে গানের কৌশল, স্ট্র্যাটেজি, ফাঁদ তৈরি করার ভালো জ্ঞান রাখে। তাই সে তাদের দুজনকে আলাদা আলাদা পথে পাঠায় এবং মাটিতে তার বাঁধতে বলে। রাতে সবাই আলাদা আলাদা জায়গায় বসে স্পেডস কিংকের অপেক্ষা করতে থাকে, কারণ তারা জানতো সে এখন ঠিক এই জঙ্গলে আছে। তখন আবার আকানের অতীত দেখানো হয়, যেখানে সে এয়ার ডাক থেকে বেরিয়ে এসেছে। কিন্তু সামনে একটি বড় গর্ত ছিল, যার তলায় অনেক পানি জমেছিল। কিন্তু তখনই তার মায়ের কণ্ঠ তার মনে পড়ে। তার মা বলছিল, এই পানি ঠিক আছে, তুই এখানে ঝাঁপ দিয়ে বাঁচতে পারবি। প্রথম এখানে তার মায়ের কথায় বিশ্বাস করে না। তার মনে হয়, আমার মা তো আজ পর্যন্ত আমার জন্য কিছু করেনি, হয়তো এবার কিছু অলৌকিক হবে। সে কোনো ভাবনা ছাড়াই গর্ত থেকে পানির মধ্যে ঝাঁপ দেয়। সৌভাগ্যক্রমে পানি গরম ছিল না, ঠান্ডা ছিল এবং সে বেঁচে যায়। এখান থেকে সে ধীরে ধীরে কাছের এক হসপিটালে পৌঁছায়, যেখানে একজন ডাক্তার ছিল। আকানে বলে, আমার পায়ে রড ঢুকে গেছে, ধীরে ধীরে পা নষ্ট হচ্ছে, আমার চিকিৎসা প্রয়োজন। ডাক্তার বলে, চিকিৎসা তো সে করবে, কিন্তু ওর জন্য টাকা লাগবে না, বরং সে তার শরীর চাই। আকানের কাছে আর কোনো বিকল্প ছিল না। যাই হোক, বর্তমানে উসাকিকে দেখা যায় যে হেঁটে হেঁটে শহরের দিকে পৌঁছে গেছে। সে একটা বাড়ি দেখে আর ভিতরে ঢুকে খাবার জিনিসপত্র খুঁজতে থাকে। তখন একটি ছোট ছেলে আসে, সাথে একটি মেয়েও আসে। উসাকি মেয়েকে জিজ্ঞেস করে, এটা কি তোমার ছেলে? মেয়ে বলে, না, আমি এই ছেলেটাকে গেমের মধ্যে পেয়েছিলাম। এই বাড়িটা তারই ছিল, কিন্তু তার মা বাবা বেঁচে ছিল না, তাই আমি তার সঙ্গে আছি। মা বাবার কথা শুনে উসাকির নিজের বাবার কথা মনে পড়ে। সে সেই দিনও স্মরণ করে যখন তার বাবা বলেছিল, যদি আমি বৃদ্ধ হয়ে যাই, ক্যান্সার হয়, কষ্ট হবে, মরতে থাকি, তুই কেমন অনুভব করবি? উসাকি বলে, আপনার সাথে এমন কিছু হবে না, আমি আপনার পাশে আছি। এদিকে আমরা নায়োমিকে দেখি।
যে এই শহর থেকে বেরিয়ে যেতে চেয়েছিল, কিন্তু অনেক ঘন্টা হেঁটে যাওয়ার পরেও সে এখন জঙ্গল থেকে বের হতে পারেনি। এদিকে সেই যখন ক্যাম্পাস চেক করে তো সেটি চারদিকে ঘুরতে থাকে। নায়োমির কাছে এটা অস্বাভাবিক মনে হয়, কারণ কম্পাস সবসময় উত্তর দিকে নির্দেশ করত, কিন্তু এটা পুরোপুরি ঘুরতে থাকে। তার মানে কি? সে ক্যাম্পাসের উপর বিশ্বাস না করে ছুরি বের করে প্রতিটি গাছের উপর চিহ্ন রাখতে শুরু করে, যাতে পরবর্তীতে সে যদি আবার একই রাস্তা দিয়ে যায় তাহলে যেন সে বুঝতে পারে আসলে সে গোল গোল ঘুরছে কিনা। এদিকে আগুনি আরিসু উসাগি, যার এখন জাল ফেলে রেখেছে এবং স্পেডস কিংয়ের অপেক্ষা করছে। ধীরে ধীরে রাত হয়ে আসে, কিন্তু এখানে স্পেডস কিংয়ের কাছে অনেক গিয়ার ছিল, যেমন নাইট ভিশন ক্যামেরা, বিভিন্ন সিস্টেম আর প্রচুর বন্দুক। হঠাৎ তার নিশানায় পড়ে আরিসু এবং সে আক্রমণ করতে যাচ্ছিল। তখনই আকানে তার উপর তীর ছুঁড়ে মারে। ততক্ষণে সবাই সতর্ক হয়ে যায়, আগুনিয়ে গুলি চালানো শুরু করে। এরপর একটা বড় লড়াই শুরু হয়, কিন্তু যখন গুলি শেষ হয়ে যায় তখন সুযোগ পেতেই সবাই ঝর্ণায় ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচায়। স্পেডস কিংয়ের মনে হয় এত উঁচু থেকে কেউ বাঁচবে না, তাই সে চলে যায়। পরদিন সকাল আরিসু সে জঙ্গল থেকে বেরিয়ে শহরে চলে আসে। শহরের অবস্থা খুবই খারাপ ছিল। বিল্ডিংগুলোতে কাই পড়ে, গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছিল, ঝোপঝাড়ের সংখ্যা অসংখ্য। তার মনে হয় সে কোনো অন্য পৃথিবীতে চলে এসেছে। এদিকে আমরা নায়োমিকে দেখি, যে পাহাড়ে উঠে এই জগৎটা দেখছিল। সেখানে 4 থেকে 5 ভাবে বিভক্ত একটা এলাকা দেখা যাচ্ছে। এক দূর অগ্নিগিরি, তারপর বরফের এলাকা, তারপর মরুভূমি, আর তারপর অনেক গাছপালা। এক জায়গায় এত সব পরিবেশ কেমন করে থাকতে পারে? রাত হয়ে যায়, আর এদিকে ছেলেটিকেও এখন গেম খেলতে হবে, কারণ আজ তার ভিসার দিন শেষ। সে মেয়েটি বলে, যাই হোক, তোমাকে কিছুই হতে দিব না। এই সময় আমরা আরিসুকে দেখি, যে আরেকটা খেলা খেলতে এখানে এসেছে। যখন সে উসাগিকে দেখে তখন তারা দুজন আলিঙ্গন করে এবং তারা একে অপরকে প্রতিজ্ঞা করে তারা এই খেলা জিতেই এখান থেকে বের হবে। এই খেলায় তাদের মুখোমুখি হতে হবে কুইন অর্থাৎ বেগমের টিমের সাথে। খেলার নাম হলো দ্য চেস গেম। তারপর খেলাটির নিয়ম বোঝানো হয়। প্রতিযোগীদের সবাইকে নীল রঙের পোশাক দেওয়া হবে, বিপক্ষ দলের পোশাক হবে লাল। প্রতিটি বেল্টে থাকবে একটি বোতাম। চেস খেলায় যেমন নিয়ম হয় এখানে একই নিয়ম। প্রতিটি দলকে 5 মিনিট করে দেওয়া হবে। যখন নীল দলের পালা, তারা লাল দলের কাউকে টাচ করলে সে ব্যক্তি নীল দলের হয়ে যাবে। 5 মিনিটে যতজন তারা টাচ করবে তারা তাদের দলে যুক্ত হবে। পরবর্তী 5 মিনিটে লাল দল পাল্টা আক্রমণ করবে। আর যেহেতু স্পেডসের খেলাগুলোতে টিমমেটস ও শারীরিক চ্যালেঞ্জ থাকে, তাই এই খেলাটিও বেশ শারীরিক কসরতের হবে। শেষে যে টিমে প্লেয়ার বেশি থাকবে আর বিপক্ষ দলের সবাইকে মেরে ফেলা হবে। এই সময় লাল দলে মাত্র 4 জন সদস্য ছিল, আর নীল দলে মোট 16 সদস্য। খেলা শুরু হয়। লাল দল খুব দ্রুত খেলা চালিয়ে যায়। এক এক করে তারা নীল দলের সদস্যদের নিজেদের দলে মিলিয়ে নিচ্ছে। এক পর্যায়ে ছোট ছেলেটিকে উসাগি বলে, তুমি এখানে থাকো, এখান থেকে কোথাও যেও না, আমরা যেভাবে হোক এই খেলায় জিতবো। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি পাল্টে যেতে থাকে। লাল দলের সংখ্যা বেড়ে 16তে পৌঁছায়। শেষে শুধু 4 জন বেঁচে থাকে নীল দলের। কুইন চাইছিল যে আরিসুও তাদের দলে যোগ দিক, তাই সে সব লোককে নির্দেশ দেয়, যা হোক সবার কথা বাদ দাও, আগে আরিসুকে ধরো, কারণ আমি চাই সে আমার দলে আসুক। আমি তার খেলার দক্ষতা ভালোভাবে জানি। সে তার দলে থাকলে আরিসু আজীবন কুইনের মতো এখানের নাগরিক হয়ে যাবে। তারপর একটা তীব্র ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। এই পুরো খেলা হচ্ছে একটা অফশোর প্ল্যাটফর্মে। অফশোর বলতে এমন জায়গায় বোঝায় যেখানে গ্যাস এবং রাসায়নিক তৈরি ও আলাদা করা হয়। খেলা চলার মাঝে নীল দলের আরেক সদস্য লাল দলে যোগ দেয়। ফলস্বরূপ শেষ পর্যন্ত বেঁচে থাকে মাত্র 3 জন, আরিসু, উসাগি এবং ছোট ছেলেটি। এখন কি হবে? এবার লাল দলের পালা, অর্থাৎ কুইন আসবে এবং এই 3 জনকে নিজেদের দলে যোগ দেওয়ার চেষ্টা করবে। তবে উসাগিও এসে দাঁড়ায়। এদের মধ্যে একটা তীব্র লড়াই শুরু হয়, কিন্তু কুইন উসাগিকে নিজের দলে নিতে চাইছিল না, কারণ সে জানতো উসাগি ভবিষ্যতে তার জন্য বিপদ হতে পারে। এখন লড়াই চলাকালীন তাদের 5 মিনিটের টাইম শেষ হয়ে যায়। এরপর ছিল চ্যালেঞ্জার্স দলের পালা। এই সময় চলছিল 15তম রাউন্ড। যদি 3 জনে কোনো ভালো পারফরমেন্স দিতে না পারে তাহলে পরবর্তী রাউন্ড শুরু হওয়ার সাথে সাথেই তারা মারাও যেতে পারে। তাই এবার তাদের যেভাবেই হোক বেশি সংখ্যক মানুষকে নিজেদের দলে আনতে হবে। এখানে আরিসু তার মাথা কাজে লাগিয়ে বলে, যদি আমরা আলাদা আলাদা হয়ে তাদের পিছু দৌড়াই তাহলে তারা এক এক করে আমাদের হাতে পড়বে। আমাদের একটি বড় দল দরকার, যাতে বেশি বেশি মানুষকে টাচ করতে পারি। সেই কারণে তারা ইচ্ছাকৃতভাবে নিজেদের প্রথমে তাদের সামনে এনে নিয়ে আসে, যেখানে 3-4 জন একসঙ্গে থাকে। তারা তাদের পিছনে দাঁড়ায় আর পিছন থেকে এসেই ব্লু টিমে রূপান্তরিত করে। এভাবেই ধীরে ধীরে তাদের টিমমেটের সংখ্যা বেড়ে যাচ্ছিল। যদিও তারা আগে চ্যালেঞ্জার্স টিমেই ছিল, তবে তারা এখন কুইনের কথাই লাল টিমে যোগ দিয়ে তাদের সাহায্য করছিল। তারা ভাবছিল, আমাদের পরবর্তীতে কোনো গেম খেলতে হবে না, আমাদের জীবন এখানেই নিরাপদ, আর এমনিতে শক্তিশালী খেলোয়াড়দের সঙ্গে খেলাই ভালো। কিন্তু আরিসু আর উসাগি তাদের মাইন্ড ওয়াশ করে দেয়। তারা বলে, আমরা জানি এই গেমে যদি তোমরা এখানেই থাকো তাহলে তোমাদের জীবন শেষ হয়ে যাবে না, কিন্তু তুমি কি চাও সারা জীবন এখানে থেকে জীবনযাপন করতে, মাসুমদের সঙ্গে গেম খেলতে আর তাদের হারিয়ে দিয়ে তাদের মৃত্যুর মুখে ঢেলে দিতে? এর চেয়ে ভালো হবে একবার পুরো জোর দিয়ে খেলো, নিজেদের দলকে আবার ব্লু টিমে নিয়ে আসো আর কুইন টিমের খেলা আজই শেষ করে দাও। এই কথা শুনে সবাই রাজি হয়ে যায়। ধীরে ধীরে লাল দল পুরোপুরি ব্লু টিমে রূপান্তরিত হয়ে যায়।
শেষ পর্যন্ত শুধু বাকি থাকে কুইন। এরপর শেষ রাউন্ড শুরু হয়। কুইন বুঝতে পারে সে 19 জনের বিরুদ্ধে একা লড়তে পারবে না, তাই সে নিজে স্বীকার করে নেয় যে সে হেরে গেছে। সে ফ্লোরের রেলিংয়ের উপরে দাঁড়িয়ে পড়ে। এখানে আরিসু বলে, আমি জানি তুমি এখন হেরে যাবে। গেম মাস্টার সবসময় তার নিয়ম মেনে চলে, কিন্তু মরে যাওয়ার আগে আমি তোমার কাছে একটা সত্য জানতে চাই। তুমি কি আমাকে বলতে পারো যে যদি আমরা সব গেম পার করে নিই তাহলে আমরা কি বাড়ি ফিরে যেতে পারবো? বেগম বলে, যখন সব গেম পার করে নিবে তখন সত্যিটা নিজেই তোমার সামনে চলে আসবে। এটা বলে সে রেলিং থেকেই ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখন লেজার এসে তাকে মেরে দেয়। এভাবেই তারা গেমটা জিতে যায়। যারা বেঁচে ছিল তারা নিজ নিজ বাড়ি ফিরে যায়, কারণ তাদের কাছে প্রায় 12 দিনের ভিসা ছিল। এরপর আরিসু আর উসাগি একটু পার্সোনাল সময় কাটানোর জন্য যায়। ঘুরতে ঘুরতে তারা সেই প্লেগ্রাউন্ডে পৌঁছায় যেখানে আকানের সে খেলা হয়েছিল, যেখানে তার পা চলে গিয়েছিল। তবে এখানের পানি আগের মতোই ছিল, অর্থাৎ না খুব ঠান্ডা না খুব গরম। এই খোলা জায়গার বাঁধকে একটা হট স্প্রিং বাঁধও বলা যায়। এই দুজন সেখানে আরাম করে গরম পানিতে বসেছিল। যদিও প্রথমে তারা আলাদা আলাদা জায়গায় ছিল, মাঝখানে একটা দেয়াল ছিল যাতে তারা একে অপরকে দেখতে না পারে। তাদের সামনে দুইটা বড় হাতি চলে আসে যেটা জঙ্গল থেকে শহরে এসেছে, এবং তারা কাপল। তারা একে অপরকে গরম পানিতে গোসল করাচ্ছিল। এই দৃশ্য দেখে উসাগের আরিসু দুজনেই কাছে এসে এই আশ্চর্য দৃশ্য উপভোগ করে। যাই হোক, সকালে দেখা যায় কুইনা হেঁটে হেঁটে শহরে পৌঁছেছে। সেই হাসপাতালে যেখানে তার মা ভর্তি ছিল। সে তাদের একটা পুরনো ছবি দেখতে পায়। এদিকে আমরা নায়োমিকে দেখি যে এখনো জঙ্গলে আছে এবং এখনো সে সেটা পার করতে পারেনি। সে একটি হরিণের মৃতদেহ দেখতে পায়। এরপর আমরা তার অতীত জীবন দেখি, যখন সে পুলিশের তদন্ত বিভাগের সদস্য ছিল। মৃতদেহের উপর গবেষণা করত সে, যাচাই করত যে সেটি হত্যা নাকি আত্মহত্যা। বর্তমানে নায়োমি ভাবছে, আমি আমার জীবনকে এভাবে বৃথা যেতে দিব না। অন্যদিকে চিসিয়া এবার খেলতে যাচ্ছে কিং অফ ডায়মন্ডের সাথে, যেটার স্থান হচ্ছে কোর্ট। এই খেলায় মোট 4 প্রতিযোগী থাকে। তারা হলেন এক ম্যাথমেটিশিয়ান, একজন হলো শেয়ার মার্কেট ডিল করা ধনী ব্যবসায়ী, আরেকজন হলো ফ্যাশন ইনফ্লুয়েন্সার, আরেকজন হলো চিসিয়া, এবং সর্বশেষ কিং অফ ডায়মন্ডস, যার নাম ছিল কেচি, যে আগে বিচের একজন এক্সিকিউটিভ মেম্বার ছিল। তারপর খেলাটার নিয়ম বোঝানো হয়। সময়সীমা ছিল না, খেলা ছিল ট্যাবলেটের উপর থেকে 0 থেকে 100-র মধ্যে একটি নম্বর বেছে নিতে হবে। যারা নম্বর বেছে নিবে তাদের গড় বের করা হবে। তারপর সেই গড়কে 0.8 দিয়ে গুণ করা হবে। ফাইনাল নম্বর যেটা আসবে আর বাকিদের বেছে নেওয়া নম্বরের মধ্যে যে নম্বর গড় থেকে সবচেয়ে দূরে থাকবে তাদের 1 পয়েন্ট কাটা যাবে। যদি স্কোর -10-এ পৌঁছে যায় তবে উপরে থাকা সেল, যেটা তারাজুর মতো, সেটা থেকে সালফিউরিক অ্যাসিড বের হয়ে আসবে। মানে তারাজুর ভিতরে সমস্ত অ্যাসিড ওই ব্যক্তির উপর পড়ে যাবে। সবার উপরে একটা করে তারাজু আছে। এরপর শুরু হয় এই অসাধারণ খেলা। প্রথমে সবাই একে অপরকে বিশ্লেষণ করা শুরু করে। কেউ ভাবছে আমি যদি 36 বেছে নিই তো অন্যজন হয়তো 55 বেছে নিবে। কেউ ভাবছে আমি যদি 0 নিই আর কেউ 100 বেছে নিবে। এদিকে ম্যাথমেটিশিয়ান বেশি চিন্তা করছে, আর শেয়ার মার্কেটের লোকটাও নিজের মাথা খাচ্ছে। ভেবেই চলছে শেষ পর্যন্ত তারা কি নির্বাচন করবে। সবাই নিজ নিজ নম্বর বেছে নেয়। নম্বরগুলো হলো 15, 21, 14, 16 আর 17। এই সংখ্যাগুলোর গড় হয় 16.6। এটি 0.8 দিয়ে গুণ করলে পাওয়া যায় 13.2। 13.2 এর সবচেয়ে কাছাকাছি নম্বর হলো 14, যেটা ছিল কিং অফ ডায়মন্ডস, অর্থাৎ কেচি জিতে যায়। আর যার নম্বর গড় থেকে সবচেয়ে দূরে ছিল, অর্থাৎ ফ্যাশন ইনফ্লুয়েন্সার, তার পয়েন্ট কাটা পড়ে। এভাবে অনেক রাউন্ড চলে, কেউ জিতে কেউ